ওসমান হাদির উপর সম্প্রতি যে হামলার ঘটনা ঘটেছে, জড়িতদের প্রাথমিকভাবে চিহ্নিত করা গেছে, তাদের কাউকে ছাড় দেওয়া হবে না। আপনি আর আমাদেরকে এই আশার কথা শুনায়েন না ডক্টর ইউনূস, প্লিজ। আপনার হাতে ধরে পায়ে ধরে অনুরোধ করি। আপনার স্বরাষ্ট্রমন্ত্রী, আপনার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যে ব্যর্থ, এটা ঢাকার জন্য আপনি আর এই মায়া কথাগুলো আমাদের বইলেন না। এরকম কথা শেখ হাসিনা আমাদেরকে অনেক শোনাইছে। প্রিয় দর্শক মণ্ডলী, আজকে 4 দিন হয়ে যাচ্ছে ওসমান হাদি ভাইকে যিনি গুলি করছেন সে এখনো ধরা পড়ে নাই। এই ব্যর্থতার পিছনে আপনি কি সরকারকে দায়ী করবেন নাকি কোনো দলকে দায়ী করবেন যে যেই দলের পৃষ্ঠপোষকতায় আসামিকে এখনো ধরা যাচ্ছে না? আপনারা কি মনে করেন একটু কমেন্ট করে জানাবেন। আজকের এই ভিডিওর উদ্দেশ্য হচ্ছে সত্য বার্তাটা আপনাদের পর্যন্ত পৌঁছানোর। আপনারা যারা এই ভিডিওটি দেখতেছেন আপনারা একটু আমাকে বলেন, বাংলাদেশে যে গণমাধ্যমগুলো আছে, যে সংবাদগুলো আপনারা শুনেন, এর বাহিরে দেশ সম্পর্কে জানার আর কি কোনো মাধ্যম আছে? নাই। ইউটিউবে যমুনা টিভি, সময় টেলিভিশন, আরও যত ধরনের সংবাদ মাধ্যমগুলো আছে তারা যে নিউজগুলো দেয় আমরা সেগুলোকেই বিশ্বাস করি। কিন্তু প্রবলেম হচ্ছে তারাও কোনো ব্যক্তিকেন্দ্রিক নির্ভরশীল। যেমন জুলকার সাইন ভাই, হাদি ভাইয়ের ঘটনা কি ধরেন, জুলকার সাইন ভাই যে তথ্যগুলো দিয়েছে যে গুলি 4টা মারার কথা ছিল, তারা সীমান্ত দিয়ে পার হয়ে গেছে, তারা 2টা গাড়ি চেঞ্জ করছে, এত তথ্য তার কাছে ছিল, সে গোয়েন্দাদেরকে দিতে পারে নাই, তারা মানে পালায়া গেছে। এই যে একটা ন্যারেটিভ তৈরি করছে, এখন গণমাধ্যমগুলো সেই নিউজের উপর নির্ভর করে বলতেছে আসামি পালায়া গেছে। আপনার কাছে কি মনে হয় আসামি কি আসলেও পালায়া গেছে? একটু কমেন্ট করেন। এবং সেই সাথে আরও একটা ব্যাপার, হাদি ভাইয়ের চিকিৎসা সিঙ্গাপুরে হচ্ছে না, তার অবস্থা খুবই ভয়াবহ। হ্যাঁ, অবস্থা ভয়াবহ, বাঁচার সম্ভাবনা খুবই কম। আল্লাহ পাক না চাইলে তিনি আসলেও আমাদের মাঝে ফিরবেন না, বাস্তবতা, এটা মানতে হবে। হাদি ভাই মেডিকেল সায়েন্স অনুযায়ী তিনি ডেথ, তার বাঁচার সম্ভাবনা 0.0%। ঠিক আছে, তো এইটা নিয়ে আপনারা অনেক ধরনের কথা বলতেছেন, সিঙ্গাপুর চিকিৎসা হবে কি হবে না। আমি আজকের এই ভিডিও থেকে আপনাদেরকে জানাতে চাই সর্বশেষ হাদি ভাইয়ের যে আপডেটটা, আপনাদেরকে একজন ডক্টরের ভিডিও দেখাবো যিনি সিঙ্গাপুর হাদি ভাইয়ের চিকিৎসাধীন অবস্থায় সেখানে আছেন। আমরা বিস্তারিত সত্য আপনাদেরকে জানানোর চেষ্টা করব। অনুরোধ করব যারা হাদি ভাইকে ভালোবাসেন তারা ভিডিওতে একটা লাইক করবেন। হাদি ভাই সম্পর্কে যারা বিস্তারিত জানতে চান আজকের এই ডাক্তার সাহেবের কথাগুলো একটু পরিপূর্ণ শুনবেন। তার আগে যমুনা টেলিভিশনের 40 সেকেন্ডের একটা প্রতিবেদন আপনাদেরকে একটু দেখাই। চলেন যমুনা টেলিভিশন কি বলতেছে একটু শুনে আসি, তারপরে ডাক্তার সাহেবের কথার সাথে একটু মিলিয়ে দেখব যে আসলে ঘটনা কোন দিকে গোল পাকতেছে। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদির ব্রেইন থেকে গুলির অংশ বের করা জরুরি, কিন্তু শরীর এখনো সেই অস্ত্রোপচারের জন্য প্রস্তুত নয়, এমনটাই জানিয়েছেন সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের চিকিৎসকরা। জানা গেছে গুলির অংশ বের করা সম্ভব না হলে স্বাস্থ্যের অবনতির শঙ্কা রয়েছে। তাকে যুক্তরাজ্য বা যুক্তরাষ্ট্রে নেয়ার কথা বলা হলেও এই মুহূর্তে সেটা খুবই ঝুঁকিপূর্ণ বলছে হাসপাতাল। জানানো হয়েছে তার ব্রেইন ছাড়া অন্য সব অঙ্গ প্রত্যঙ্গ সক্রিয়। আচ্ছা, আপনারা যমুনা টেলিভিশনের প্রতিবেদনটা দেখছেন, এইবার চলেন আমরা ডাক্তার সাহেব কি বলতেছে একটু বিস্তারিত জেনে আসি। বাংলাদেশ যে গুজবের মহল, এটা আসলে নতুন করে বলার কিছু নেই, চলেন একটু শুনে আসি। গতকালকে থেকে আমাদের ওসমান হাদির চিকিৎসা নিয়ে হাজার হাজার নিউজ বাংলাদেশের পেপার, পত্রিকা এবং সেলিব্রিটিরা শেয়ার করতেছেন। আমি আসলে জানি না এসব নিউজের সোর্স কি। তারা নিজেরাই যে কোনো একটা নাম দেয়, ওসমান হাদির ভাই অমুক তমুক বলেছে, কিন্তু আমার মনে হয় এরকম কেউ কিছু বলে নাই। আজকে দেখলাম নতুন আরেক গুজব, সেটা হলো ওসমান হাদির চিকিৎসা সিঙ্গাপুরে হচ্ছে না, এখানে নাকি চিকিৎসকরা ব্যর্থ হয়েছেন, সুতরাং তাকে যুক্তরাজ্যের লন্ডন না কোথায় নিতে হবে, এরকম কিছু নিউজ আসতেছে। আসলে এরকম কিন্তু কোনো কিছু এখানে কোনো আলোচনা হয়নি। খুবই হাস্যকর লাগে বাংলাদেশি হলুদ মিডিয়াগুলা, এরা মানে কি বলা হয়, তিলকে তাল করার ওস্তাদ। এই যে এখানে ওসমান হাদির চিকিৎসার জন্য এসেছে সিঙ্গাপুর জেনারেল হসপিটালে, এখানে ডক্টররা কখনোই বলে নাই যে আমরা ব্যর্থ, আপনারা অন্য কোথাও নিয়ে যান, অথবা ওসমান হাদির থেকে বা পরিবার থেকেও কেউ বলে নাই যে আমরা চিকিৎসার জন্য অন্য কোথাও নিতে চাই। সিঙ্গাপুর জেনারেল হসপিটালের মানে তারা কতটুকু পারে না পারে সেটা আসলে বলার কিছু নেই। আমাদের দরকার ওসমান হাদি সুস্থ হোক, এটা। কিন্তু এখানে জানা উচিত যে সিঙ্গাপুর জেনারেল হসপিটাল কোন লেভেলের অপারেশন করে, আপনাদের তার একটা নমুনা দিচ্ছি। আজকে থেকে প্রায় 25 বছর আগে 2001 সালের দিকে, তখন টেকনোলজি তো আর অনেক পিছিয়ে ছিল। সেই সময়ে নেপাল থেকে আসা 2টা বাচ্চা শিশু, গঙ্গা এবং যমুনা নামে 2 বোন, ওদের জন্মগতভাবে মাথা জোড়া লাগানো ছিল, এবং এই মাথা জোড়া লাগানো এতটাই কমপ্লেক্স ছিল যে তারা দুজনে কমন ব্লাড ভেসেল বা রক্তনালী শেয়ার করেছিল, যার ফলে এটা বলা হয়েছিল যে সবচেয়ে ঝুঁকিপূর্ণ অপারেশন। এবং সেই অপারেশন সিঙ্গাপুর জেনারেল হসপিটালের নিউরোসার্জারি বিভাগে সেই অপারেশন করেছে।
এবং ডক্টরের ধারণা ছিল যে সেই অপারেশন করতে আনুমানিক 30 ঘন্টার মতো সময় লাগতে পারে। কিন্তু ইন্টারেস্টিংলি যে সেই অপারেশন করতে প্রায় 104 ঘন্টা সময় লেগেছিল। সোমবার দিন সকালে অপারেশন শুরু হয়েছিল, শুক্রবার দিন বিকাল 4টায় শেষ হয়েছিল। পুরা সপ্তাহ ধরে একটা অপারেশনে চলেছিল। তবু সেই অপারেশন সাকসেসফুল হয়েছিল এখানে, যেটাকে বলা হয় পৃথিবীর ইতিহাসে সবচেয়ে দীর্ঘতম অপারেশন। 104 ঘন্টা। আপনি একটু চিন্তা করে দেখেন এবং সেই সময়ে এই অপারেশন করার জন্য যেসব টেকনোলজিগুলো দরকার ছিল, 3D প্রিন্টিং থেকে শুরু করে যেসব টেকনোলজিগুলো ইউজ করা বা 3D স্ক্যানার, এরকম বেশ কিছু সবচেয়ে টপ লেভেলের যেসব টেকনোলজিগুলো দরকার ছিল সেইগুলোও সিঙ্গাপুর জেনারেল হসপিটালে সেই সময়েই ছিল। আর সিঙ্গাপুরের এদের ধর্মই হলো এরকম যে পৃথিবীর যত বেস্ট টেকনোলজি শুরু হবে সর্বপ্রথমে তারা নিয়ে আসবে, এবং শুধু এমন এক দেশের না, 5টা টেকনোলজি আসলে 5 দেশের 5টাই তারা রিজার্ভ রাখবে। সুতরাং এখানে টেকনোলজির কোনো ইস্যু না, কোনো কিছু ইস্যু না। এখানে ডক্টররা কতটুকু কম্পিটেন্ট সেটা নিয়েও আসলে আমার গর্ব করার ব্যয় করার কিছু নেই। যুক্তরাজ্যে বা যুক্তরাষ্ট্রে যেখানে ভালো চিকিৎসা হয় সেখানে ওসমান হাদিকে নেওয়া হোক, কোনো সমস্যা নেই। কিন্তু ব্যর্থ হলো, পারলো না, এরকম বলার মনে হয় আমার মতে তেমন কোনো সুযোগ নেই। কারণ এখানে আমার মনে হয় পৃথিবীর সবচেয়ে বেস্ট ট্রিটমেন্টের একটা ট্রিটমেন্ট সেন্টারেই তারা এসেছে। তারপরও ইউকে, আমেরিকা ওই সব জায়গাতে ওয়ার বা যুদ্ধ রিলেটেড বেশ কিছু হসপিটাল আছে যারা এইসব জিনিসকে বেশি ডিল করে। সেসব জায়গাতে গিয়েও চেষ্টা করে যেতে পারে। অনেকে মালালা ইউসুফজাইকে রেফারেন্স হিসেবে দিয়েছেন। প্রত্যেকটা পেশেন্টই ইন্ডিভিজুয়াল এবং প্রত্যেকটা পেশেন্টই আলাদা। প্রত্যেকজনের রোগ আলাদা, তাদের রোগের ধরন আলাদা, সিভিয়ারিটি আলাদা, সুতরাং আউটকামও আলাদা হবে। সুতরাং হসপিটালের উপরে বা ব্যর্থতার উপরে দোষারোপ না করে ওসমান হাদির জন্য দোয়া করেন যেন সে সুস্থ হয় এবং সে রোগ মুক্ত হয়। এইগুলো নিয়ে গুজব, এগুলো ছড়িয়ে, এগুলো মিথ্যা প্রোপাগান্ডা ছড়িয়ে আসলে রোগীর জন্য তেমন কোনো উপকার হবে না। শুধুমাত্র যেটা হবে কি বলে এটাকে, গুজব ছড়ানো হবে, যেটা গুজব না ছড়ানোই ভালো। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। এই যে কথাগুলো শুনলেন, তিনি তো সেখানে আছেন। হাদি ভাইয়ের সাথে তার ভাই গেছেন, তার ভাই অফিসিয়ালি কোনো আপডেট দেয় নাই। তাহলে এই গণমাধ্যমগুলো নিজেদের মন মতো, নিজেদের ন্যারেটিভ মতো যেটা করলে ভিউজ হবে, যেটা করলে মানুষ দেখবে, সেটা করে বেড়াচ্ছে। এটা কি দুঃখজনক না? আমি আপনাদেরকে একটা বাস্তব তিক্ত সত্য কথা বলি। হাদি ভাই বলতে গেলে আমাদের মাঝে নাই। তার শরীরে সব কিছু কাজ করতেছে, কিন্তু যেটা ব্রেন, আমরা ব্রেন ডেথ বলে মেডিকেল সায়েন্সের, আমি তো সায়েন্সের ছাত্র না, অত কিছু মেডিকেল বুঝিও না, কিন্তু যতটুক ভিডিও, বিভিন্ন জিনিস রিসার্চ করে যা দেখলাম, যে মানুষের যদি ব্রেন ডেথ হয়ে যায়, সেই মানুষ বলে যে বেঁচে আছে, তার কিডনি, ফুসফুস সব কিছুকেই ভেন্টিলেশন না কি বলে, ওটার মাধ্যমে তারে মোটামুটি জীবিত রাখা হয়েছে। কিন্তু বলা হচ্ছে যে ব্রেনের ভিতরে যে জিনিসগুলো রয়ে গেছে সেটার চিকিৎসা করার জন্য, অস্ত্রোপচার করার জন্য শরীরের যে কন্ডিশন দরকার, সেই কন্ডিশন হাদি ভাইয়ের নাই। এই জন্য তারা সেটা করতে পারতেছে না। এবং হাদি ভাই যদি ফিরে, এটা হবে মিরাকেল। অনেকেই মালালার ঘটনার সাথে হাদি ভাইয়ের ঘটনাকে ইনক্লুড করার চেষ্টা করতেছেন যে মালালা যদি ফিরে আসে, হাদি ভাইও ফিরে আসবে। কিন্তু দুজনের ক্ষেত্রে কেসটা দুই রকম। মালালার স্ট্রোক হয় না, হাদি ভাইয়ের 2বার হয়েছে। মালালার ওই যে কি জিপিও না কি জানে বলে, ওটা 12 ছিল, হাদি ভাইয়ের ছিল 3। তো সব দিক দিয়ে হাদি ভাইকে নেওয়ার সময় অনেক যানজট পোহাইতে হয়েছে, অনেক ইনফেকশন তৈরি হয়েছে তার মাথার ভিতরে। তো অনেক জটিলতা হাদি ভাইয়ের আছে, যেগুলো মালালার ছিল না। এই জন্য মালালা ফিরছে। আসলে মোট কথা হলো হায়াত। হাদি ভাইয়ের যদি হায়াত থাকে, হায়াত নামক যে মূল্যবান সম্পদ যদি আল্লাহ পাক রব্বুল আলামিন তারে দিয়ে থাকেন, আল্লাহ যদি চায় তিনি আসবেন, নচেত পৃথিবীর কোনো চিকিৎসা হাদি ভাইকে ফেরত আনতে পারবে না। হাদি ভাইয়ের এমন একটা অবস্থা। আমরা বাস্তবতাকে মানতে কষ্ট হবে, কিন্তু এটাই বাস্তব। আপনারা হাদি ভাইয়ের জন্য দোয়া করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন তাকে দ্রুত আমাদের মাঝে ফিরিয়ে আনেন, এই আশা ব্যক্ত করে আজকের ভিডিও এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।